জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত 12:30টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে চীন সফর করেন তিনি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন শাংগ্রিলা সার্কেলে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রাতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে অংশ নেন। বুধবার সকালে দুই দেশের প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে 7টি প্রকল্প ও 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া অবকাঠামো উন্নয়নে 100 কোটি ইউয়ান দেওয়ার প্রতিশ্রুতিও আসে বৈঠক থেকে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন শি জিনপিং। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আজ বিকেল 3:30টা থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। গতকাল সন্ধ্যায় কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে অসন্তোষ প্রকাশ করে দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। ছাত্রলীগ কোটার যৌক্তিক সংস্কার চায় বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়টি আদালতে মীমাংসার অপেক্ষায় আছে। সরকারও কোটা বাতিল করেছে, তাই সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ যেন ঘটাতে না পারে, সেজন্য ছাত্রলীগ সবসময় সজাগ থাকবে বলেও জানান সাদ্দাম হোসেন। কোটার দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধানের জন্য শিক্ষার্থীদের হাইকোর্টের নির্দেশনা মেনে অপেক্ষা করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। আমরা অবশ্যই সমতা চাই, আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই, আমরা অবশ্যই সুযোগের সমতা চাই, অবশ্যই আমরা মেধাভিত্তিক কর্মসংস্থান চাই এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে, আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে, যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত, যেই আন্দোলনের জন্য সরকার পক্ষে লড়ছে, যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক, যে আন্দোলনের পক্ষে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান করছি, সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর ও শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বাংলা মোটরে এনটিআরসি মিলনায়তনে চাকরি নিশ্চিতের দাবিতে বেসরকারি শিক্ষকদের করা আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তারা দাবি করেন শিক্ষকদের এনটিআরসি নিয়োগ দিতে পারে না, শুধু সুপারিশ করতে পারে। তাদের দাবি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবে তাদের যেন 3 বছর পর্যন্ত সেই সনদে নিয়োগ দেওয়া হয়। এনটিআরসি থেকে সুপারিশ করা ব্যক্তিকে নিয়োগ না দিলে শিক্ষা প্রতিষ্ঠানকে তার ব্যাখ্যা দিতে বাধ্য করারও দাবি জানান তারা। বিভিন্ন জায়গায় চাকরির জন্য নিয়োগ এনটিআরসির অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে এবং বিভিন্ন দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগ বেড়েছে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেকে উঁচু স্থানে আশ্রয় নিলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চলমান বন্যায় 1.5 সপ্তাহ ধরে বানের পানিতে ভাসছে জামালপুরের নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 50টি ইউনিয়নের 965টি গ্রামের 3 লাখের বেশি মানুষ। ফসলি জমি তলিয়ে বেকার হয়ে পড়েছেন দিনমজুর শ্রেণীর অনেকে।
সিরাজগঞ্জের যমুনার চর ও নির্মাঞ্চলে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। প্রায় 1.5 সপ্তাহ পানিবন্দী থাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে, বাড়ছে রোগবালাই। বগুড়ায় পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ। বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া বাসিন্দারা কষ্টে দিন পার করলেও নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। এদিকে বন্যার পানির স্রোতে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি সেতুর সংযোগ সড়ক ধসে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরে যাতায়াত করতে হচ্ছে 12 থেকে 15 কিলোমিটার বাড়তি পথ ঘুরে। মশাই ধরে, বৃষ্টির ধরে খুব কষ্ট হয়ে গেছে আমাদের। খাওয়া চলাফেরা খুব কষ্ট আমাদের। শহরে পাট টাট বলছিলাম, গরিব মানুষ খাইয়ে গেছে, বন্যা একবারে কিছু ছিল না। ঘরের মধ্যে পানি, আর কি চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, পানি নাই। এতে তো সরকার কোনো খাদ্য দেয় নেই। নওগাঁয় সরবরাহ হ্রাস ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সব ধরনের ধানের দাম। ব্যবসায়ীরা জানান, সপ্তাহ ব্যবধানে প্রতিমণ ধানের দর বেড়েছে 50 টাকা পর্যন্ত। আজ জেলার মহাদেবপুরের চকগড়িহাট হাটে প্রতিমণ কাটারিভোগ ধান বিক্রি হয় 1400 থেকে 1410 টাকায়, আর জিরাশাইল 1300 থেকে 50 টাকা থেকে 1370 টাকা, সুফলতা 1250 থেকে 1270 এবং ব্রি 29 ধান বিক্রি হয় 1200 থেকে 1220 টাকায়। কিন্তু দাম বাড়লেও খুশি নন কৃষকরা। তারা জানান, মৌসুমের শুরুতে এসব ধানের মন সর্বোচ্চ 1100 টাকায় বিক্রি হয়েছে। এখন তাদের ঘরে ধান না থাকায় হাট বাজারে বেড়েছে দাম। 2 মাসের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। ব্যবসায়ীরা জানান, হাটে ধানের সরবরাহ কম হওয়ায় চালকলগুলোতে বেড়েছে চাহিদা, যাতে ঊর্ধ্বমুখী হচ্ছে বাজার। ধান আর খরচ নেই, 2 মণ ধান আনছিলাম, বিক্রি করে আমার শেষ হয়ে গেছে। ধান বিক্রি করলাম 1290 টাকা। এই ধান বিক্রি কি করব? এই ধান বিক্রিকে সার ফসফেট মানুষ কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। কাটারি ধান এনে দিলাম 1310 টাকা কম, মানে 1290 টাকা দিলাম। বর্তমান যে ধানটা দাম বের হয়, আমাদের কৃষকের তেমনটা লাভ হয় না। পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা। সকালে সদর উপজেলা পরিষদের অর্ধশত পরিবারকে এই সহায়তা দেয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক বান ঢেউটিন ও নগদ 5000 টাকা দেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য সম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে জেলার অন্তত 600 পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছাতে দেওয়া হবে। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট আগুনে পুড়ে গেছে 15টি দোকান। ভোরে সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে আগুন লাগে। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগে 15টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুনলাম কি আগুন, আজ দেখি আনি না, কয়েকটা দোকান ওরা গেল, কয়েক 20 টাকার মাল গেছে এখানে। এক দোকানে, কাপড় দোকানগুলো এখানে যে শাড়ি ছিল, প্রত্যেকটা দোকানে কোটি কোটি টাকার মাল ছিল। আসলে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা আগুনের কারণগুলো কি, সেগুলো তদন্ত হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে পুতিনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসিতে চলমান ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে কথা বলেন তিনি। ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষারও ঘোষণা দিয়েছেন বাইডেন। অন্যদিনে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ অভিযোগ করে বলেন, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে চীন। এমনকি ন্যাটোভুক্ত দেশের জন্য চীন এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন ন্যাটোর প্রধান।
চীনের বিরুদ্ধে প্রতিরোধ ও ন্যাটোর ভূমিকা বাড়াতে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 4 জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। উপস্থিত ছিলেন পুতিনের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির গুরুত্বপূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও। গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কাতারে পৌঁছেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিশরের প্রতিনিধি দল। তবে চলমান আলোচনার মধ্যেও গাজায় বন্ধ নেই ইসরায়েলি বাহিনীর হামলা। ইসরায়েলি নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বারের নেতৃত্বে একটি ইসরায়েলি প্রতিনিধি দল, সিআইএর পরিচালক, মিশরীয় গোয়েন্দা সংস্থার প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে দোহায় পৌঁছেছেন। আলোচনার উদ্দেশ্য হল যুদ্ধবিরতির বিষয়ে সব পক্ষকে ঐক্যমতে নিয়ে আসা। এদিকে হামাস বলছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে লিখিত গ্যারান্টি দিতে হবে। ইসরায়েলি কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা বলছেন। এবার বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়াতে বলেন হলিউড অভিনেতা ও ডেমোক্র্যাট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। তিনি বলেন, বাইডেনের বয়স একটি বড় বাধা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হবার পর জনপ্রিয়তার ধস নামে বাইডেনের। আসন্ন নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে নিজ দলের ভেতরেও ব্যাপক চাপে আছেন তিনি। ক্লুনি বলেন, বাইডেন এবার নির্বাচনী বিতর্কে কার্যত হেরে গেছেন। এটি শুধু বয়সের জন্য। এ অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে জয় সম্ভব না। এদিকে ডেমোক্র্যাট শ্রমিক নেতাদের মূল নির্বাচনী এলাকায় প্রচারাভিযানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শ্রমিক ইউনিয়নের অনেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে চান না। 2020 সালে মিশিগান, পেনসিলভেনিয়া ও নেভাদা সহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের মূল কারণ ছিল শ্রমিকদের ভোট। অস্ট্রেলিয়ার সিডনিতে ঘরে আগুন দিয়ে 3 শিশুকে হত্যা মামলায় বাবাকে অভিযুক্ত করেছে পুলিশ। সকালে 28 বছর বয়সী ওই ব্যক্তিকে আদালতে তোলা হয়, তবে তার নাম প্রকাশ করা হয়নি। অপরাধীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অগ্নিকাণ্ড ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। নিহতদের মধ্যে 2 ও 6 বছর বয়সী 2টি ছেলে এবং 5 মাস বয়সী একটি মেয়ে শিশু ছিল। তদন্ত শেষে সিডনি পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্ত্রী ও 7 সন্তানকে ভেতরে রেখে ঘরে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত এই ব্যক্তি। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয় আরও 4 শিশুসহ তাদের মাকে। স্থানীয় সময় রোববার সিডনির পশ্চিমে লালোর পার্কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। আগামী 7 সেপ্টেম্বর আদালতে মামলার শুনানি হবে। We allege that there is some type of domestic argument or dispute that may have led. কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম ও উত্তরপ্রদেশ। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত গ্রাম, প্রাণ গেছে অন্তত 1.5 শতাধিক মানুষের। উত্তরপ্রদেশের 12টি জেলায় প্লাবিত হয়েছে 6 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছে অন্তত 19 জন। বন্যার পানিতে তলিয়ে গেছে 1.5 লাখ হেক্টর ফসলি জমি। উত্তরের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যে গত একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে প্রাণহানি দাঁড়িয়েছে 84 জনে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যের জাতীয় উদ্যানের 3 ভাগের 1 ভাগ। মারা গেছে এক শিংওয়ালা বিরল প্রজাতির 9টি গন্ডার। টেলিফোন ও মোবাইল ফোনে আড়ি পাতার ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI-কে আইনি বৈধতা দিয়েছে দেশটির সরকার। দেশটির আইনমন্ত্রী আজম নিজাম তারার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন যে কেবল অপরাধী ও সন্ত্রাস নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফোন ট্র্যাক করতে পারবে ISI। এর বাইরে যদি কারো ফোনে আড়ি পাতার ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কড়া সমালোচনা করেছে দেশটির বিরোধী দল PTI। তারা বলছেন, এই আইন সন্ত্রাসী বিরুদ্ধে নয়, বরং আইন প্রণেতা ও জনপ্রতিনিধির উপর প্রয়োগ করার আশঙ্কাই বেশি। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির অনেক নাগরিক। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।